আপনাকে ধন্যবাদ। ঢাকা ডিজিটের যে টিম আপনারা এসেছেন ধন্যবাদ জানাই। ৫৪ বছরে যারা জনপ্রতিনিধি ছিল, তারা এই ঢাকা শহরের উন্নয়নে কি করেছেন? আপনি এমন কোন স্থাপনার নাম বলতে পারবেন না, যেটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা প্রতিষ্ঠিত হওয়ার কারণে কি হয়েছে? ঢাকা ৬ এর জনগণ এখনো তার সুফল ভোগ করছে। স্বাধীনতা উত্তর ঢাকা ৬ এ কোনো উন্নয়ন হয়নি। এই কারণে ঢাকা ৬ এর রাস্তাঘাট আগে যেরকম ছিল, এখনো সেরকম আছে। পয় নিষ্কাশন ব্যবস্থা আগে যেরকম ছিল, এখনো সেরকম আছে। তারপরে হচ্ছে আপনার পানির সমস্যা রয়েছে, সুয়ারেজ লাইনের সমস্যা রয়েছে। এই যে খেলাধুলার মাঠ নাই, তারপরে হচ্ছে আপনার পুকুর নাই, জলাশয় নাই। তারপরে আপনার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখি না। এমনকি আপনি যদি কবি নজরুল সরোয়ার্দী জগন্নাথের ভিতরে যান, দেখবেন যে আধুনিক মানের কোনো শিক্ষা, মানে একটা বিল্ডিংও ভালো মানের খুঁজে পাওয়া যায় না। তার মানে এই দীর্ঘদিন আমরা এখানে উন্নয়ন বঞ্চিত। সদরঘাট আমাদের একটা বড় ধরনের জায়গা, ব্যবসা কেন্দ্র। বুড়িগঙ্গাকে ঘিরে আমাদের ঢাকার যে স্থাপনা, এই বুড়িগঙ্গা দখল হয়েছে, দূষণ হয়েছে। তার মানে হচ্ছে এখানে ইনিশিয়েটিভ নিয়ে এটাকে কি করা হয় নাই। মানে আর সবচেয়ে বড় সমস্যা এখন নাগরিক জীবনে, যদি আপনি ঢাকা শহরের ১ নম্বর সমস্যা আমাকে এখন বলতে পারেন, তাহলে গ্যাস সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের মা বোনেরা মারাত্মকভাবে গ্যাস সংকটে ভোগেন। যার কারণে রাত ২টা ৩টায় উঠে তাদেরকে রান্না করতে হয়। দুর্ভাগ্যজনক এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এগুলো সংকট তৈরি করে মূলত সিলিন্ডার ব্যবসাকে আর তারা উৎসাহিত করতেছে এবং তারা আমাদের মানুষদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। এই ঢাকা ৬ একটা হাসপাতাল নাই। আপনি চিন্তা করতে পারেন, আমরা এখানে প্রায় ৩০ লক্ষ লোকের বসবাস আছে। এই ৩০ লক্ষ লোক একটা সরকারি হাসপাতাল পাবে না, অথচ এটা পুরান ঢাকা। এই যে আমাদের নাগরিক সুবিধাগুলো যদি আপনি বলেন, তাহলে নাগরিক সুবিধার তেমন কিছু আমরা দেখতে চাই না। এই জন্য আমরা এগুলোকে ফাইন্ড আউট করেছি। আমরা প্রফেশনালি এটা গবেষণা করেই বের করেছি। আমাদের উঠান বৈঠক করেছি। আমরা ঘরোয়াভাবে মিটিং করে ডোর টু ডোর যেয়ে সমস্যাগুলো চিহ্নিত করে এখন সেগুলোর নিয়ে আমরা পরিকল্পনা করছি। সেই পরিকল্পনার কিছুটা বাস্তবায়ন হবে আমাদের কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যম দিয়ে, ইশতেহার সেখানে আসবে। আর ঢাকা ৬ এর একটা আলাদা ইশতেহার আমরা দিব। সেটার মাধ্যম দিয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এই সমস্যাগুলো ৩ ভাবে সমাধান হবে। একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। তো আমাদের যেগুলো আপনি বুঝবেন যে যেগুলো এখনই করা সম্ভব, সেগুলো আমরা এখনই করে ফেলবো। বুড়িগঙ্গাকে আমরা যেরকম লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত, এটা বিরাট পর্যটন কেন্দ্র, সারা পৃথিবী থেকে যায়। আমরা যদি বুড়িগঙ্গাকে এই মানে নিয়ে যেতে পারি ট্রিটমেন্ট করে এবং দখলমুক্ত করে, তাহলে এই ঢাকার, পুরান ঢাকার মানুষের জীবনমান উন্নয়ন হবে এবং এটা পর্যটন কেন্দ্র হবে, এটা ব্যবসা কেন্দ্র হবে এবং এখান থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আপনি যেমনটা বলেছেন, এই আসলে ভোটারদের কাছে আসলে জামায়াতে ইসলামীর ভিন্নতাটা কি থাকবে এবং জামায়াতের যে পূর্বের কিছু সমালোচনা রয়েছে জামায়াতে ইসলামীর রাজনীতি নিয়ে, তা আপনি আসলে কিভাবে মোকাবেলা করবেন? হ্যাঁ, দেখেন, বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি নিয়ে সমালোচনা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনগণ কি দেখেছে? বাংলাদেশের মানুষ দেখেছে বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। জামাত নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে, অন্যায় অভিযোগের মাধ্যম দিয়ে। যে অভিযোগগুলো তাদের জন্য আনা হয়েছিল, সেই অভিযোগ তাদের ভিতরে ছিল না। মিথ্যা সাক্ষী তৈরি করে সুখরঞ্জন বালিকে যদি গুম করা লাগে একটা মামলার রায় দেওয়ার জন্য এবং তাকে ইন্ডিয়াতে পাওয়া যায়, তাহলে এই বিচার ব্যবস্থা কেমন ছিল? স্কাইপি কেলেঙ্কারির কথা সারা পৃথিবীর মানুষ জানে। সেই স্কাইপি কেলেঙ্কারির মাধ্যম দিয়ে জামাতকে চরিত্র তাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ সমস্ত ভালো মানুষগুলোকে, আজকে আপনি যদি বলেন মৌলানা মতিউর রহমান নিজামী এবং মুজাহিদ, ওনারা রাজাকার, ওনারা খারাপ মানুষ, তো ওনারা তো মন্ত্রী ছিল, মন্ত্রী থাকা অবস্থায় ওনারা কি ১টি টাকার দুর্নীতি করেছেন? কেউ বলতে পেরেছে আজও পর্যন্ত? ওনারা জীবন দিয়েছেন, কিন্তু ওনাদের বিরুদ্ধে কেউ আজও পর্যন্ত দুর্নীতির তাহলে জামাত ইসলামের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়, এটা পলিটিক্যাল কারণেই আনা হয়। ঢাকা ৬ এলাকায় যে যানজট, আমরা জানি যে ঢাকা ৬ এলাকায় প্রচুর পরিমাণ যানজট হয়, যেহেতু একটা ঘিঞ্চি এলাকা। আর এখানের যে নগর ব্যবস্থাপনা, উন্নয়ন এবং যানজট নিরসনে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে? অফকোর্স আমরা এটা আমাদের পরিকল্পনা আছে। আমাদের এই ট্রাফিক ব্যবস্থাটাকে উন্নয়নের জন্য
অনেকগুলো কর্মকাণ্ড আমাদেরকে জনগণকে সাথে নিয়ে হাতে নিতে হবে এবং 1 নাম্বার কাজ হবে এখানে সচেতনতা তৈরির কাজ করতে হবে। জনগণের প্রতি আমাদের পরিকল্পনাকে তাদের সামনে উপস্থাপন করে এর প্রয়োজনীয়তা অনুভব করাইতে হবে। বিশেষ করে অনেকগুলো জায়গায় আমাদের এখানে রাস্তাঘাট সরু থাকার পরেও এখানে বাস স্ট্যান্ড আছে, এখানে লেগুনা স্ট্যান্ড আছে, এখানে যন্ত্রতন্ত্র ট্রাক রাখা আছে, বুঝতে পেরেছেন? এমনি রাস্তাঘাট ছোট, তারপরেও যদি এগুলো দাঁড়িয়ে থাকে তাহলে তো আরো জঞ্জাট তৈরি হবে। তা আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা, আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন শাটল ইলেকট্রিক গাড়ি দেওয়া হয়েছে। তো রিক্সার পরিবর্তে আমরা যদি এই ইলেকট্রিক গাড়িগুলো এই ভিতরে ঘুরতে থাকে বিভিন্ন এরিয়া ভেদ করে লক্ষ্য করে, তাহলে অল্প টাকায় আমরা যানজট মুক্ত ভাবে এই সমস্যার সমাধান দিতে পারবো। তরুণ ভোটারদের জন্য আপনার নির্দিষ্ট কোনো কর্মসূচি আছে কিনা? কারণ দেশে নতুন অনেক তরুণ ভোটার হয়েছে, তারা আসলে তরুণ প্রজন্ম নতুন কিছু চায়, সেক্ষেত্রে আপনাদের বিশেষ কোনো দেখেন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ইন্টারমিডিয়েট পাশ করে যে ছেলেগুলো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদের সাথেই তো আমার সময় কাটে। ইতিমধ্যে আমি যে কর্মসূচিগুলো নিয়েছি সেটার ভিতর দিয়ে আমি 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট দিয়ে তরুণদেরকে মাদক মুক্ত করার জন্য আমরা চেষ্টা করি, ডিভাইস মুক্ত করার চেষ্টা। আবার তাদেরকে নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা দিয়েছি। এটার মাধ্যম দিয়ে তাদের যে ক্রিয়েটিভিটি এটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। তরুণদেরকে দিয়ে আমরা ফটোগ্রাফি চ্যালেঞ্জ দিয়েছি যে ঢাকার পুরাতন যত ঐতিহ্য আছে এগুলোকে তোমরা কি করো, তুলে নিয়ে আসে এটার ডেসক্রিপশন লিখে তোমরা প্রতিযোগিতা করো। এটাও তারা অংশগ্রহণ করেছে। আমরা ঘোড়ার গাড়ির র্যালি করেছি। এটার মাধ্যম দিয়ে আমরা বলছি যে ঢাকার ঐতিহ্য ধারণ করে আমাদের আগামী দিনে এগিয়ে আসতে হবে। আমরা আমরা রান উইথ ডক্টর মান্নান করেছি। এটার মাধ্যম দিয়ে আমরা মাদককে না বলতে চেয়েছি, দুর্নীতিকে না বলতে চেয়েছি। তারপরে এখানে প্রচুর মানে ইয়াং জেনারেশন আমার সাথে এখানে ইত্তেফাক মোড় থেকে সদরঘাট পর্যন্ত তারা ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এটার মাধ্যম দিয়ে তরুণ প্রজন্ম আমাদেরকে চিনছে। সেটা বলেছেন। তো আমি জানতে চাচ্ছি যে চাঁদাবাজি ও সন্ত্রাস দমন আপনাদের যে কঠোর অবস্থান, এটাকে কিভাবে বাস্তবায়ন করবেন? ইয়েস, মানুষ, আমি খুব গণসংযোগ করতে যেয়ে যেটা বুঝেছি, ইন্টারনালি মানুষ চাঁদাবাজদেরকে পছন্দ করে না। চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক হয় কেন? পলিটিক্যাল নেতাদের ছত্রছায়ায় কিছু লোক এগুলো করে। পলিটিক্যাল সাপোর্ট যখন উইডো হয়ে যাবে তখন কিন্তু এই শেল্টারটা আর থাকবে না। আরেকটা শেল্টার পায়, সেটা হচ্ছে প্রশাসন থেকে। তাহলে পলিটিক্যাল পার্টির নেতারা আর প্রশাসন দুইটা জায়গাকে আমাদেরকে কি করতে হবে? তা আমরা যদি চলে আসি জনগণের ভালোবাসায়, ক্ষমতায়, তাহলে আমাদের কাছ থেকে এই প্রশ্রয়টা পাবে না। তখন আমাদের দ্বারা এটা কন্ট্রোল করা কি হবে? সহজ হবে। আর আমরা যেহেতু দুর্নীতি করি না, আমরা প্রশাসনকে দুর্নীতি করতে দেব না। প্রশাসন এই জায়গায় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী চাঁদাবাজিদের যখন সাপোর্ট না দিবে তখন তারা সাহস হারাবে। 1। 2 নম্বর কথা হচ্ছে, আমরা বলছি যে আমাদের এই সমস্ত দূরীকরণে আমরা মসজিদ ভিত্তিক কর্মসূচি নেব। তো মসজিদ কমিটি, মসজিদের ইমাম, খতিব, পঞ্চায়েত কমিটি এবং সিভিল সোসাইটিকে আমরা ঐক্যবদ্ধ করব, করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। আমরা আরো একটা বিষয়ে একটু যোগ করতে চাচ্ছি। দেশের বর্তমান সময়ের যেটা সবচেয়ে বড় একটা ইস্যু, বিভিন্ন রাজনৈতিক দল যেটাকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে, সেটা হচ্ছে সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বী যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কোথাও জামাত ইসলামী এবং আমাদের কোনো লোকের দ্বারা হিন্দুদের বাড়ি ঘর দখল, উপাসনালয় ভাঙচুর, মূর্তি ভাঙ্গা থেকে শুরু করে যত কর্মকাণ্ড অন্যায়, এগুলো আমাদের দ্বারা হয় না। সো দ্যাট তাদের কাছে এখন আস্থায় এসেছে এবং যার কারণে আপনি দেখেছেন যে কৃষ্ণনন্দী খুলনায় তিনি বাংলাদেশ জামাত ইসলামের মনোনয়নপত্র আজকে জমা দিয়েছেন। তো হিন্দু সম্প্রদায়কে জামাতের ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান উনি বলছেন যে ওনারা সংখ্যালঘু নয়, ওনারা বাংলাদেশের নাগরিক। আমরা এই সংখ্যালঘু শব্দটাই উঠিয়ে দিতে চাই। বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় এই নারী অধিকার নিয়ে নারীরা আন্দোলন করে এবং নারীরা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন দাবি বিভিন্ন সময় উত্থাপন করে। তো আপনাদের যে সরকার, জামায়াত ইসলামী সরকার গঠন করার পর আপনি আপনার আসন থেকে আসলে নারী অধিকার নিয়ে আসলে কিভাবে? নারী অধিকারের সাথে নারীর মর্যাদার শব্দটা আসলে আরেকটু সুন্দর দেখায়। দেখেন, বাংলাদেশে আমি যদি ধর্ষণের কথা বলি, যত মানুষ ধর্ষণের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, আমার মা বোনেরা এবং শিশুরা, বাংলাদেশের এই জামায়াত ইসলামী দলগুলো, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত লোকগুলোর ইনভলভমেন্ট
নেই বললেই চলে সেই অর্থে, কিন্তু এটা যারা অধিকারের স্লোগান দেয় মিছিল করে তাদের ধারায় বেশি করে। বাংলাদেশে যত ডিভোর্স হয় এই ডিভোর্সের সংখ্যা দেখবেন যে এই ফিল্মি পাড়ায় অনেক বেশি। কেন? সকাল বিকাল বিয়ে হচ্ছে এবং শরিয়াত মানতেছে না। সকালে একজনকে তালাক দিচ্ছে, বিকেলে আর একজনকে বিয়ে করতেছে। এটা তো উপরকাশ্যে বলতেছে। আর বিবাহ এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ কত কি করে সেগুলো আমরা বলতে চাই না, এগুলো মানুষের ওপেন সিক্রেট। তো এই যারা এই জাতীয় কাজের সাথে মানে অশ্লীল কাজের সাথেই জড়িত থাকে, তারা যদি আমাদেরকে নারী অধিকার নিয়ে বয়ান দেয় তাহলে এটা দুর্ভাগ্যজনক। বরঞ্চ আমরা বলি যে ইসলাম বলেছে মায়ের পদতলে জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যার প্রথম সন্তান মেয়ে। আমরা তো সেই বিশ্বাসী যে আল্লাহ রসুল সাল্লাম বলের কাছে একজন লোক জিজ্ঞাসা করলো যে তোমার কাছে সবচেয়ে বেশি অধিকার পাওয়ার উপযুক্ত কে? বললো তোমার মা। বলে দেন তোমার মা, দেন তোমার মা, দেন তোমার ফাদার। তাহলে একজন নারীর অধিকার, মর্যাদা এবং সম্মান এবং ইজ্জত মা হিসেবে, স্ত্রী হিসেবে, বোন হিসেবে, মেয়ে হিসেবে আমাদের কাছেই বেশি নিরাপদ। কারণ আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতেই সেই মর্যাদা তাদেরকে ইনশিওর করি। আমরা তথাকথিত মানে এনজিও কিংবা তথাকথিত যে সেকুলার মেন্টালিটি নিয়ে রাস্তায় এসে উচ্ছৃঙ্খল পোশাক পরে নিজেদেরকে মডার্ন দাবি করে মানে যারা নারী অধিকারের জন্য স্লোগান দেয়, আমরা এটাকে মনে করি না। অবশ্যই ইসলাম মডার্ন,